দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টকশো ভিন্ন মাত্রা। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন সরকার ও চ্যালেঞ্জ। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিটা রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে আরও আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে স্টুডিওতে স্বাগত। জি, আপনাদের দর্শক আলোচনায় সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এবং একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে আপনারা অনুষ্ঠান দেখতে পারেন। রিটা, আপনার কাছে প্রথমে যেতে চাই। নতুন সরকার গঠিত হলো এবং নিরঙ্কুশভাবে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে। তো সেই সরকারের কাছে মানে অনেক চ্যালেঞ্জ তো আছেই, আবার তাদের কাছে জনগণের প্রত্যাশাও আছে। তো সরকারের কাছে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকার হিসেবে, সেই বিষয়েই আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয়, আপনার কাছে এটা নিয়ে প্রথমে যেতে চাই। আমার এখানে আর ভিন্ন কোনো কোশ্চেন নাই। আমি যদি আপনাকে বলি যে নতুন সরকারের কী ধরনের চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো বাংলাদেশে যে নতুন একটা ধারা তৈরি হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে এখনো, সেখানে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কারণ দীর্ঘ একটা সময় আমরা জানি, ইতিহাসটা তো আমরা আবার বারবার রিপিট করার প্রয়োজন পড়ে না, কিন্তু যেই বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন, যেটার বিনিময়ে আজকে এই পরিস্থিতি এসেছে, যেখানে সংস্কারের প্রশ্নগুলো এসেছে, সংস্কার হয়েছে, এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা এসেছে, কথাগুলো এসছে, তারপরেও দেখা যাচ্ছে যে নানান রকমের সংকটগুলো যেটা বিগত সরকার তৈরি করে গিয়েছিল, প্রশাসনে তারা বিভিন্নভাবে নিজস্ব লোক বা তাদের উদ্দেশ্য সফল করার জন্য তারা প্রশাসনকে ব্যবহার করেছে। সেই কারণে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখবার জন্যে সুষ্ঠু লোকগুলোকে সুষ্ঠু পথে রাখিনি। তো সেই সব ক্ষেত্রগুলো কিন্তু পরিবর্তিত হয়নি বিগত, আপনারা আশা করি আমার সাথে একমত হবেন যে বিগত যেই 1.5 বছর বা 2 বছর পার হচ্ছে প্রায়, তো 1.5 বছরে বা 1.5 বছরের অধিক সময়ে এই সমস্যাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়নি। হয়তো এরকম একটা প্রত্যাশা ছিল রাজনৈতিক সরকার এসে আসবে, তারপরে গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং গণতন্ত্র বজায় রাখবার জন্য এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেবার জন্য প্রশাসনিক পরিবর্তনগুলো তাদের মাধ্যমেই আসবে। এইটা একটা বড় চ্যালেঞ্জ যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। কারণ পরিবর্তনটা হচ্ছে একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে, মানুষের চিন্তার মধ্যে একটা আমূল পরিবর্তন এসছে, যেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসছে। এখন যদি একটু বলতেন। হ্যাঁ, চিন্তাটা হচ্ছে মানুষ চিন্তা করে আগের মতন, যদিও এই নির্বাচন নিয়ে নানান রকমের প্রশ্ন এখন এসেছে, নানান রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু না, নির্বাচন হওয়াকালীন সময় মানে নির্বাচনটা যেভাবে হয়েছে সেটা নিয়েও নানান রকম কথাবার্তা আছে। সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরবর্তীতে একটা সরকার হয়েছে, একটা বিপুল বিজয়ের পরে তারা সরকার গঠন করেছে। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা অনেক বেশি এই সরকারের কাছে। তো এটাও একটা বড় চ্যালেঞ্জ, যখন প্রত্যাশা বেশি থাকে, একটা সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছে, তাদের চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেল। সেই অনুপাতে যেই পরিস্থিতিটা আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হয়তো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে বা করেনি বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়নি, সেই পরিস্থিতিটাকে এই রাজনৈতিক সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে। যেমন মানুষের প্রত্যাশাগুলো, এই যে সংস্কারের প্রশ্নগুলো, এই যে আমাদের নতুন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি, তাদের কাছেও কিন্তু মানুষের প্রত্যাশা আছে, তাদের উপরে আস্থাও আছে, অনেকেরই আছে, কারণ তারা রক্ত দিয়েছে। তারা সেই সাহসিকতা সেই সময় যদি না দেখাতো, তাহলে আজকে এই পরিবর্তন আসতো না। অনেকেই কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, কারণ বিগত সরকার সব থেকে বেশি শক্তিশালী ছিল কেন? এই কারণে ছিল যে একটা প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র তাদের ব্যাকআপ করছিল এবং ভীষণভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের সহযোগিতা করেছে বা তাদের সঙ্গে হেঁটেছে, তাদের সঙ্গে থেকেছে। সেই অর্থে ওই সরকারটা অনেক শক্তিশালী ছিল। সেই সরকারের পতন ঘটিয়ে যে আবার আমরা ওই যে নিজেদের স্বাধীনতা ফিরিয়ে এনেছি, কথা বলতে পারি,
পিছন দিকে তাকাতে হয় না যে কে দেখছে, কয়টা কেস আবার মাথার উপরে আমার নিয়ে আসবে, এই ভয়টা কেটে গেছে, পরিস্থিতি বদলে গেছে। তো সেই পরিবর্তনের কারণে কিন্তু মানুষের প্রত্যাশাও বেশি হয়েছে। আর যে ছেলেগুলো, যে বীর সন্তানরা এই পরিবর্তন নিয়ে এসেছে, যেখানে রাজনীতিবিদরা কিন্তু একসময় হাল ছেড়ে দিয়েছিল, আমার মনে হয়েছে যে বিএনপি আমাদের দল যখন বারবার ওই যে মহাসমাবেশগুলো ডাকছিল, এক একটা সমাবেশে মানুষের অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছিল, তাই না? প্রত্যেকটা বিভাগে যে মহাসমাবেশগুলো হচ্ছিল সেখানে মানুষের সাড়া আমরা দেখেছি। কলা গাছ ফেলে তারা নদী সাঁতরে এসে বিভাগীয় এই মহাসম্মেলনগুলোতে তারা অংশ নিয়েছে, তাই না? মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল সেই সময়, কিন্তু সেই পর্যায়ে কিন্তু বিএনপি ওই পর্যায়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কিন্তু পরিবর্তন আনতে পারেনি। শেষ পর্যন্ত আমাদের সন্তানরা এই পরিবর্তনগুলো এনে দিয়েছে এবং সাহসিকতার সঙ্গে রক্ত দিয়ে এখনো অনেক ছেলে মেয়ে যারা পঙ্গু অবস্থায় আছে, তারা 33,000, অনেকে এখনো আমরা খবর পাচ্ছি যে অনেকে চলেও যাচ্ছে এই অবস্থা থেকে। তো এটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ব আমার মনে হচ্ছে। তাদের প্রতিও তো এই সরকারের দায়িত্ব আছে। শুধু তাদের প্রতি না, তারা কেন করেছিল? তাদের পরিবার, দেশের জন্য করেছিল, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, দেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উইথ এ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তারা কিন্তু এই রক্তটা দিয়েছিল, এই সাহসিকতার সঙ্গে যুদ্ধ লড়াই করেছে। একটা রাষ্ট্রীয় যতগুলো প্রতিরক্ষা, পুলিশ, আর্মি, আপনার বিজেপি, কে না রাস্তায় ছিল ছেলেদের বিপক্ষে? আর ছেলেগুলো পুরো রাষ্ট্রীয় যন্ত্রের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছিল। পরবর্তী সময় পুরো দেশের মানুষ এটার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। এই কথাগুলো আমাদের ভুললে চলবে না। এই কারণে যে সরকার এখন গঠিত হয়েছে তাদের দায়িত্বটা অনেক বেশি, সব দিক চিন্তা করতে হবে, আর শত্রুদেরও চিহ্নিত করতে হবে যে কারা আমাদের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্বের বিপক্ষে। জি, আপনার কাছে আবারও আসবো। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। নতুন সরকারও চ্যালেঞ্জ, এই প্রসঙ্গেই আপনার কাছে আমারও প্রশ্ন, ভিন্ন কিছু নাই, তারপরে হয়তো প্রশ্ন করতে পারি। কি মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহালোচক, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন সরকারের চ্যালেঞ্জ, আমরা যখন নবনির্বাচিত ছিল সরকার, ইভেন মন্ত্রিসভা গঠনের পূর্ব কিছুদিন সময় পাওয়া গিয়েছে, এবার শপথ গ্রহণ একটু বিলম্বিত হয়েছে, তখন থেকে আমরা একরকম চিন্তা করেছিলাম যে না, এই সরকার হয়তোবা এই যে আপনার জনগণের দেওয়া যে রায়, একই সাথে যেটা এটা বললেন যে নির্বাচন ঘিরেই কিছু বিতর্ক আছে, থাকার পরও বিরোধী শক্তিগুলো এটাকে মেনে নিয়েছে এবং তারা স্থিতিশীলতার স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে তারা দায়িত্বশীল বিরোধিতা করবে বলে আশ্বাস দিয়েছে জনগণকে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি যে আপনার সরকারের বিপরীতে বিরোধী দলগুলো কিন্তু এখন পর্যন্ত নীরব এবং সরকারকে অনেকটা স্পেস দিচ্ছে, গুছিয়ে নেওয়ার সময় দিচ্ছে। কিন্তু একই সাথে আমরা যে বিষয়গুলো এখন চ্যালেঞ্জ হিসেবে দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জ আসলে বাহির থেকে কোনো চ্যালেঞ্জ আমি এখনো দেখতে পাচ্ছি না। চ্যালেঞ্জগুলোর সূত্র গভর্নমেন্টের ভিতর থেকে শুরু হচ্ছে এবং আমরা যদি আমি এক এক করে বলি, চ্যালেঞ্জ এই মুহূর্তে ঠিক করে কাউন্ট করাও সম্ভব না, এখনো সময় হয় নাই, আর সময় লাগবে। এটা এখন যে পরিবেশটা তৈরি হচ্ছে, আপনি তো ধরেন যখন কাউন্ট করতে পারবেন তখন কিন্তু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। আপনি বাংলাদেশের যেই বর্তমান অবস্থায়, এই অবস্থায় কিন্তু মানে আপনি একটা কি হয়, একটা গাড়ির ইঞ্জিন আপনার ওভারহলিংয়ের জন্য খুলে ফেলেছেন, এটা কিন্তু আপনার লাগানো কিন্তু তো সহজ না আপনার। হ্যাঁ, খোলা অবস্থায় যে দায়িত্ব নেবে তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত এখানে আপনার একটা ভালনারেবিলিটির মধ্যে থাকতে হবে। এই সরকার অনুভব করতে পারছে কিনা আমরা বুঝতে পারছি না। এই সরকার কিন্তু একটা ভালনারেবিলিটি অবস্থার মধ্যে আছে, কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, যে জনগণ একবার রাস্তায় নেমে এসেছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা ঘরে ফিরে গিয়েছে, তারা কিন্তু ঘরে ফিরে যায় নাই। আপনি যখন আপনি এই গণভোটের যে রায়, জনগণকে আপনি আহ্বান জানালেন যে আপনারা হা ভোট দিন, হ্যাঁ আমরা সংস্কারের পক্ষে, কিন্তু যখন গণভোটের আপনার রায় আসলো, আপনার বিপুল ব্যবধানে হা এখানে জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হন জনগণের রায় এখানে জয়যুক্ত হয়েছে, জনগণ ইতিবাচক সাড়া দিয়েছে। যদিও আসলে এই নেতিবাচক ভোটগুলো কাদের আমরা আসলে এখনো বুঝতে পারছি না, এখানে কিন্তু একটা বড় অংশেরও আপনার না ভোট আছে। কিন্তু এই গণভোটের যে আপনার রায় অনুপাতে যে সরকার আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করার বিধান ছিল, এই সরকার কিন্তু শুরুতেই সেই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রী বলছে এখন যে তারা এই নির্বাচনের স্বার্থে গণভোটকে মেনে নিয়েছিল, কিন্তু যদি আমরা ইতিহাস দেখি,
খুব বেশি দিন আগের তো ঘটনা না। যখন আপনার বিরোধী দলগুলো চেয়েছিল তখনকার আপনার ঐক্যমত্য কমিশনের মেম্বার যে আমরা গণভোট আগে চাই, তারপর আপনি জাতীয় নির্বাচন চাই, তখন কিন্তু বিএনপি দাবি করেছিল যে আমরা একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন চাই। অনেকগুলো যুক্তি ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে আলুর দামের সাথে গণভোট তুলনা করা হয়েছিল যে এতগুলো টাকা এক্সট্রা লাগবে, সো এটা একসাথে করা ভালো। কিন্তু গণভোটের বৈধতা নিয়ে কিন্তু তখন কোনো প্রশ্ন ওঠে নাই। গণভোটের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন হয়ে জনগণের মাধ্যমে আসবে, এটা নিয়ে তো প্রশ্ন ওঠানো হয় না। কিন্তু কি হয়েছে, গণভোটের রায় আসার পর আমরা দেখেছি যে এখানে আপনার এই আপনার বিএনপি গণভোটের পুরো রায়কে অস্বীকার করছে। তারা বলছে যে সংসদ সার্বভৌম, কিন্তু একটা বিষয় দেখেন, সংসদ সার্বভৌম আমরা এটা মানি, কিন্তু আপনি জনরায় যেটা গণভোটের মাধ্যমে আসে সেটা তো সংসদের চেয়ে আপনার সুপ্রিম, এই জায়গাটা তো মানতে হবে। তো আমরা যে বিষয়টা দেখছি যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিন্তু আপনি যখন দেখবেন যে সংকট তৈরি হয়েছে তখন তো সমাধান করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু সংকটের পূর্বে যে অবস্থাটা দেখা যাচ্ছে, অবস্থাটা খুবই অ্যালার্মিং। এবং আপনি যদি মনে করেন যে জুলাই সনদ, এই গণভোটের যে রায় না মেনে যদি এই সরকার আগাতে থাকেই, যেটা আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখছি, বিএনপিকে যারা ডিফেন্ড করছেন তারা বলছেন যে যদি এখানে গভর্নমেন্ট সুশাসন দিতে পারে জনগণ একসময় ভুলে যাবে। বাট এই বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু শেখ হাসিনাকে দেখেছি যে যদি উন্নয়ন করা যায়, জনগণ আসলে ভোটের প্রয়োজন নাই, অথবা গণতন্ত্র বনাম উন্নয়ন, সেই যে আপনার একটা বাইনারি তৈরি করা হয়েছিল, সেই বাইনারি দিয়ে কিন্তু আপনি টিকতে পারে নাই। এখন যদি মনে করেন যে আপনি সুশাসন দিবেন, আপনি এখানে যেই প্যাকেজ দিয়েছেন কল্যাণ রাষ্ট্রের প্যাকেজ, সেগুলো বাস্তবায়ন করবেন, জনগণ গণভোটের রায় ভুলে যাবে, জুলাই সনদের রায় ভুলে যাবে, তাহলে কিন্তু আপনার এই সরকার ভুল করবে। দ্বিতীয়ত হলো যে আমরা দেখেছি আরেকটা বিষয়, আজকে গতকাল যে ঘটনাটি ঘটেছে, গণঅভ্যুত্থানের পরপর বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো এখানকার সব জনপ্রতিনিধিরা পালিয়ে গিয়েছিল। আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত সবাই পালিয়ে গিয়েছিল। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা আপনার অধ্যাদেশ দিয়েছিল যে এই সময়ে আপনার অধ্যাদেশের আলোকে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, জনসেবামূলক প্রতিষ্ঠান যে স্থানীয় সরকারের, সেখানে আপনার গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে আপনার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যাবে। এখন সেই সময় কিন্তু আপনার একজনকে মাত্র প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তারপর কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন বিবেচনায় এটা নিয়ে আগায় নাই। কিন্তু আমরা দেখলাম যে যেই সরকার বারবার বিএনপি বলছিল যে তারা নির্বাচন চায়, গণতন্ত্র ছাড়া কোনো কিছু তারা গ্রহণ করবেন না, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে ঠেকিয়ে দিয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু গভর্নমেন্ট আয়োজন করতে চেয়েছিল, আপনার জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার সেটা করতে দেয় নাই। না করার পর এখন যখন দেখলাম যে আপনার সংসদ নির্বাচন হয়ে গিয়েছে, এখন আপনার কাজ হলো আপনার স্থানীয় সরকার নির্বাচন দেওয়া, কিন্তু নির্বাচনের আপনি ডেটও নিচ্ছেন, একই সাথে আপনি 6টা সিটি কর্পোরেশনের 6 জন চিহ্নিত বিএনপির নেতা যারা নির্বাচন করেছে, পরাজিত হয়েছে, যাদেরকে আপনি নির্বাচনের প্রার্থী হিসেবে দেন নাই, তাদেরকে আপনি এখন প্রশাসক হিসেবে দিয়ে দিলেন। অনেকটা আপনার প্রাইস পোস্টিং এর মতো। এটা কি আপনার গণতন্ত্র? এটা কি জনরায়? এটা কি আপনার জনগণের প্রতি, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা? যদি এইভাবে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অগণতান্ত্রিক উপায়ে অনির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমে, চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে যদি প্রতিস্থাপন করা হয়, তাহলে আপনি আগামীতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের সময় কি আপনি বিএনপি যেটার জন্য দীর্ঘদিন ফাইট করেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। আপনি স্থানীয় সরকার যে সিটি কর্পোরেশনে একই সাথে প্রশাসক রাখবেন দলীয়, তাহলে কি আপনি প্রশাসককে উঠিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ কাউকে বসে নির্বাচন করবেন? তো এই যে বিষয়গুলো, এগুলো জনগণের কাছে ধোঁয়াশা। আরেকটা বিষয় হলো যে সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে কথা বলা হচ্ছে যে ধাপে ধাপে নির্বাচন, ধাপে ধাপে দেওয়া হবে। আরেকটা বিষয় বাংলাদেশে কখনোই ঘটে না, চুক্তিভিত্তিক যে কোনো নিয়োগের আপনার চুক্তির মেয়াদ থাকে। যে নিয়োগটা হয়েছে এখন মেয়াদ দেওয়া হয় নাই, তার মানে যতদিন আপনার নির্বাচন হবে না অথবা যতদিন আপনার সরকার চাইবে ততদিন তারা দায়িত্ব পালন করতে পারবে। এটা যদি হয় শুরু, তাহলে আমি যেটা বললাম যে এই সরকারের চ্যালেঞ্জ বাহির থেকে আসবে না। সরকারের চ্যালেঞ্জ সরকার নিজেই নিজের ভিত্তিকে দুর্বল করছে। এই সরকারের প্রতি জনগণ, বিরোধী দলীয় রাজনৈতিক দল এবং বহির্বিশ্বের একটা ব্যাপক সাপোর্ট থেকে সরকার এখন আপনার মানে এই পর্যায়ে এই সাপোর্টের মধ্যে আছে। কিন্তু আপনি যদি দেখেন যে সিভিল সোসাইটি সরকারকে এখন সাপোর্ট দিয়েছে কিসের স্বার্থে? স্থিতিশীলতার স্বার্থে। আমরা কিন্তু স্থিতিশীলতার পক্ষে না, আমরা পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে। তাই সংস্কারের সাথে কি স্থিতিশীলতা আপনার বৈপরীত্য? না, আমরা সাস্টেনেবল স্থিতিশীলতার পক্ষে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে শেখ হাসিনা যখন দেশ চালিয়েছিল, 24 নির্বাচনের পরেও তো 6 মাস দেশ চালিয়েছিল, স্থিতিশীলতা তো ছিল। কিন্তু স্থিতিশীলতার পরে কি ঘটেছে আমরা দেখেছি। মানে আপনি ক্যান্সার রেখে যদি স্থিতিশীলতা বজায় রাখতে চান, তাহলে আপনাকে বড় বিপদের সম্মুখীন হতে হবে। তো আমরা এখন দেখছি সরকার যেভাবে দেশ পরিচালনার যে ইঙ্গিতগুলো দেখা যাচ্ছে, ইঙ্গিতগুলো আপনার শুভকর না। এবং এগুলো বিএনপির যে রাজনৈতিক যে ইতিহাস
এবং বিএনপির বর্তমানের যে সাংগঠনিক ভিত্তি সব কিছু বিবেচনা করে আমরা চেয়েছিলাম বিএনপি একটি শক্তিশালী সরকার হবে। কারণ শক্তিশালী সরকার শুধু বিএনপির জন্য না, আমি জনগণ হিসেবে, আমি একজন সিটিজেন হিসেবে আমি চাই আমার দেশের যে গভর্নেন্স, এই গভর্নেন্সটা একটা দৃষ্টান্তমূলক হবে, শক্তিশালী হবে, যাতে আমি বহির্বিশ্বের সাথে যখন আমরা নেগোশিয়েট করব, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিনে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি যার হাত মাধ্যমে হয়েছে তাকে কিন্তু সরকার রেখে দিতে হয়েছে। তো এই দেশকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র আছে, দেশকে নিয়ে অনেক মানে বৃহত্তর একটা গেম ডিজাইন করা আছে। আমরা সেই ডিজাইনের যদি অংশ হয়ে যাই, একটা উইক গভর্নমেন্ট কিন্তু আমাকে সেভ করতে পারবো না। সো আমরা স্ট্রং গভর্নমেন্ট চাই, কিন্তু স্ট্রং গভর্নমেন্ট যদি নিজের স্ট্রং না হইতে চায় তাহলে তো আমরা সেখানে তাদেরকে সাপোর্ট দিতে পারবো না। তো এই জায়গায় আমি মনে করছি যে বিএনপি এখন পর্যন্ত, আমি মনে করি না যে বিএনপি অনেক বড় ভুল করে ফেলেছে, বাট যেইভাবে আগাচ্ছে, এইভাবে যদি আগাতে থাকে এটা খুবই অল্প দিনের ভিতরে এটা আপনার কলাপস করবে। জি, আপনাকে ধন্যবাদ। এই শেষের কথা ধরে আপনার কাছে যা আসতে চাই, আপনি কি মনে করেন? ওনার যে একটা উদ্বিগ্নতা, ওটা হয়তো ওনার, আমার মনে হচ্ছে যে ওদের কাছে একটা যুক্তিসঙ্গত হয়তো ভিত্তি আছে। আমি কিন্তু ওভাবে দেখছি না ব্যাপারটাকে। আপনি কিভাবে দেখছেন সেটাই জানতে চাই। আমি ভাবছি যে একটা নতুন সরকার এবং বিগত বহু বছর পরে, প্রায় 16-17 বছর, এবং যে বিএনপির যে নেতা তিনিও বিগত প্রায় 16-17 বছর দেশের বাইরে ছিলেন, উনি দেশে তিনি এসেছেন, তিনি চেষ্টা করছেন গুছিয়ে নিতে। তবে কিছু ব্যাপারে বিএনপি সমালোচকরা যেভাবে মানে সমালোচনা করছে, সেখানে সেদিকটা, বিশেষ করে এই যে গণভোটের কথা বলা হলো, যে হ্যাঁ ভোট বা না ভোট, আমি মনে করি যে বিএনপি যেহেতু সিগনেটারি ছিল হ্যাঁ ভোটের, মানে এই সংস্কারের পক্ষে, এবং বিএনপি ছাড়া কোনো সংস্কারের আলোচনাই হয় নাই বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে যে আলোচনা বা সংস্কারের যা কিছুই হয়েছে, সব কিছুতে বিএনপির একটা কি বলবো, একেবারে সর্বোত্তক একটা ভূমিকা ছিল, বা তারা অংশগ্রহণ করেছে। সেই ক্ষেত্রে যখন হ্যাঁ ভোট হলো, এই সমালোচনাটা আমার মনে হয়েছে বিএনপির ভালো করে চিন্তা করে দেখা উচিত। এই কারণেও যে মানুষ রায় দিয়েছে, হ্যাঁ ভোট জিতেছে, হ্যাঁ এখানে কিছু না ভোট পড়তে পারে, কিন্তু বিপুল সংখ্যায় হ্যাঁ ভোট পড়েছে এবং হ্যাঁ ভোট জিতেছে। এখন বিএনপি হ্যাঁ ভোটের ক্ষেত্রে সংস্কারে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট আছে না, তারা কিছু নোট অফ ডিসেন্ট রেখেছেন। সেই জিনিসগুলোকে বিএনপি যদি প্রাধান্য দিত, যে এইসব ক্ষেত্রে যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেই জন্য আমরা সর্বাত্মকভাবে এটাকে গ্রহণ করতে পারছি না, এইভাবে আমার মনে হয় বিএনপিকে জিনিসটাকে পরিষ্কারভাবে মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন আছে। কারণ এই হ্যাঁ ভোটটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। বিএনপি ইজ এ সিগনেটারি। এখন ধরেন জাতীয় পার্টি নির্বাচন করলো, জাতীয় পার্টিকে বলা হয় যে স্বৈরাচারী সরকারের দোসর, তারা না ভোট বলবে, তারা না বলবে, ওটা স্বাভাবিক। কিন্তু বিএনপি যখন হ্যাঁ বলবে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ ভোটের যখন হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, তার উপরে কিন্তু কিছু নাই। কনস্টিটিউশন বলেন, পার্লামেন্ট বলেন, এই যে পার্লামেন্টে যে যাচ্ছে, আজকে বিএনপি যে সরকার গঠন করেছে, সেটারও মূলে হচ্ছে যে ভোটে তারা জিতে আজকে সরকার গঠন করছে। যখন ভোট হয়, ভোটটা হচ্ছে সুপ্রিম একটা রায়, এটার ম্যান্ডেট মানে রায়। এটার পরে কিন্তু পার্লামেন্ট সোভারেন হোক আর যাই হোক না কেন, কিছু এসে যায় না। ভোটটা ইজ দি আলটিমেট অ্যান্সার। এটা হয়ে গেছে, যেমন সরকার বিএনপি করে ফেলেছে, কেন করেছে? ভোটে বিজয়ী হয়েছে বলে। হ্যাঁ ভোটেও তদ্রূপভাবে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, সেখানে অ্যাবস্টেইন করার সুযোগ নাই। বিএনপি নোট অফ ডিসেন্ট যেটা, দে ক্যান হাইলাইট দ্যাট, যে আমরা নোট অফ ডিসেন্ট এই বিষয় দিয়েছি। কোন অ্যাঙ্গেল থেকে বা কি ধরনের স্ট্যাটিস্টিক্সের কারণে ইয়ে করছে বলে আপনি মনে করেন? এটার ব্যাপারে আমিও ঠিক পরিষ্কার না। আমি তো আর বিএনপির মানে পলিসি মেকিং এর সঙ্গে নাই, সুতরাং আমি কিছুই বলতে পারবো না। কিন্তু আমি মনে করি যে বিএনপির এটা খুব গভীরভাবে চিন্তা করে দেখার বিষয় আছে, কারণ তারা সব কিছুতে অংশ নিয়েছে, তারা সিগনেটারি, কিন্তু পরবর্তীতে তারা হ্যাঁ ভোটের পক্ষে যাচ্ছে না। তারা মনে করছে যে জাতীয় সংসদের মাধ্যমে এটা হবে না। কারণ যখন হ্যাঁ ভোটে গেছি আমরা, রেফারেন্ডামে যখন গেছি, তখন ইউ হ্যাভ টু অনার ইট, দের ইজ নো আদার অপশন। জি,
সংকটের কথা বলছিলেন আমাদের আলাউদ্দিন ভাই, যে কিছু মানে কোন দিক থেকে কি ধরনের সংকট হতে পারে বিএনপির জন্য? সংকটগুলো এটাই হবে যে মেজরিটি ধরেন এই যে তরুণরা, আজকে তরুণদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? তরুণ বলেন বা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশের এই পরিবর্তনটা আনতে সক্ষম হয়েছে, রক্ত দিয়েছে, তারা আত্মত্যাগ করেছে, তো তাদের কিন্তু মূল্যায়ন করতে হবে। তাদের এই ভূমিকাকে অবশ্যই গ্রাহ্য করতে হবে, শুধু গ্রাহ্য না, তাদের প্রত্যেককে অনার করতে হবে। তারা যদি মাত্র তো সরকারে আসলো, ঠিক হয়ে বসে আস্তে আস্তে করবে না, প্রথমেই তো সমস্যা হচ্ছে হ্যাঁ ভোটের বিপক্ষে তো আমি যেতে পারবো না। এটা তো আমরা রাজি ছিলাম, আমরা হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, আমরা বলেছি একই দিনে হোক, আলাদা করে হলে আবার ভোট পিছিয়ে যেতে পারবে, নির্বাচনটা আগে হওয়া প্রয়োজন, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। অর্থনৈতিকভাবে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছিল, বাংলাদেশে নানান রকম ব্যবসায়ীদের সংকটের মোকাবেলা করতে হচ্ছিল, সেসব ক্ষেত্রে অবশ্যই নির্বাচন দরকার ছিল। তো বিএনপি চেয়েছে বা বড় জামাতও হয়তো চেয়েছে, যে বড় এনসিপিও হয়তো চেয়েছে যে একসঙ্গেই হোক, এবং সবাই রাজি হয়েই কিন্তু দুটো রেফারেন্ডাম এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হয়েছে। আজকে আপনি হঠাৎ করে তো একটাকে বাদ দিতে পারেন না, ম্যান্ডেট হয়ে গেছে, ইউ হ্যাভ টু অনার দি ম্যান্ডেট। জি, আপনার কাছে আসবো, আপনার কাছে যেতে চাই। নতুন ক্ষমতাসীন দল ইশতেহারে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কথা বললেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে, যা সংগ্রহ করা বেশ কঠিন। ফলে বাজেট ঘাটতি সীমিত রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। না, প্রথমত আমাদের যে অর্থনীতিটা মূলত আপনার ইনফর্মাল সেক্টর বেসড অর্থনীতি। আমরা আজকে অর্থনীতি ঘিরে যতগুলো কনসার্ন, বেশিরভাগ কনসার্নের জায়গায় কিন্তু আমাদের অর্থনীতিতে আপনার ফর্মাল সেক্টর খুবই কম। যেমন আমাদের মোট আপনার যে এন্টারপ্রেনার, এর মধ্যে আপনার 87% হলো ইনফর্মাল সেক্টর। কারণ ইনফর্মাল সেক্টর থেকে কিন্তু গভর্নমেন্ট পর্যাপ্ত আপনার রেভিনিউ আহরণ করতে পারছে না, ট্যাক্স নিতে পারছে না। এবং বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি রেশিও, এটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন এবং আপনার ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো এই জায়গাটা সব সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, এবং আপনি নির্বাচিত সরকারের জন্য আরও বেশি চ্যালেঞ্জ, কারণ আপনি যখন ট্যাক্স বাড়াবেন তখন আপনি অজনপ্রিয় হবেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে। আবার আপনি যখন ট্যাক্স বাড়াবেন না, তখন কিন্তু আপনার হাতে পর্যাপ্ত অর্থ থাকবে না, রান করাতে সমস্যা হবে। এক্স্যাক্টলি। ধরেন এই জায়গাটা আমার মনে হয় এই গভর্নমেন্ট যদি সে সত্যিকার অর্থে চায়, এবং গভর্নমেন্ট যেভাবে যেই প্যাকেজগুলো দিয়ে আপনার জনগণের ম্যান্ডেট পেয়েছে, যেখানে আপনার অনেকগুলো ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, ফার্মার্স কার্ড বলেন, হেলথ কিংবা আরও যে কার্ডগুলো আছে, এগুলোর ফাইন্যান্সের জন্য যে পরিমাণ অর্থ লাগবে, যদিও অতীতে বলা হয়েছিল যে আমাদের সবগুলো সোশ্যাল সেফটি নেটের আপনার যে সবগুলো একটা জায়গায় এনে সমন্বিত প্রক্রিয়া করা হবে, বাট এটাও তো বুঝতে হবে যে এখন যারা সেফটি নেটের সুবিধা ভোগে আছে, তাদেরকে তো আপনি হঠাৎ করে একজনকে বাদ দিয়ে এসে আবার আরেকজনকে দিতে পারবেন না, কারণ এটা দিলেও আবার একটা রিপারকাশন তৈরি হবে। মূল জায়গাটা হলো যে আপনি সত্যিকার অর্থে অর্থনীতিতে সুশাসন আনতে চান কিনা। হ্যাঁ, যদি আপনি অর্থনীতিতে সুশাসন আনতে চান, তাহলে আপনাকে খুব অনেস্ট ওয়েতে ট্যাক্স নেট বাড়াতে হবে। ট্যাক্স নেট যদি আপনি বাড়াতে গিয়ে নতুন মানে আমরা যেটা করি সবসময়, যারা ট্যাক্স দেয় তাদের উপরে আপনি বারবার আরও বেশি ট্যাক্স বসাই, কিন্তু আমরা যারা ট্যাক্স দেয় না, এটা নিয়ে জনগণ যারা ট্যাক্স দেয়, ট্যাক্স পেয়ার আছে, তাদেরও একটু খুবই স্বাভাবিক ধরেন। যে ফর্মাল সেক্টরে কাজ করে তার তো আপনার স্যালারি ব্যাংকে ঢোকার আগে ট্যাক্স কেটে নিচ্ছে, কিন্তু একটা চায়ের দোকান হয়তো বা মাসে আপনার 60-70 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু আপনাকে ট্যাক্সের আওতায় আনতে পারছেন না। তো এইটার জন্য আপনার যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এবং সত্যিকার অর্থেই আমরা যেই রেটরিকটা এতদিন ব্যবহৃত হচ্ছিল, এখনও আপনি দেখেন যে চাঁদাবাদ যে বিষয়টা, চাঁদা কিংবা আপনি ধরেন এই সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, এই সবগুলো কিন্তু আপনার দেখেন যে আমাদের যেই রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক যে অর্থনীতি আছে, তো এটার মধ্যে যদি যে ক্লায়েন্টালিজম ডেভেলপ করেছে, এটা থেকে যদি কোনো দল বের হয়ে না আসতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না আপনার ট্যাক্স বাড়ানো। কারণ আপনি যে একটা ট্রাক তো ঢাকায় আসতে 5 জায়গায় আপনি 500 টাকা দিয়ে চলে আসছে, এই টাকাটা কিন্তু আপনি গভর্নমেন্ট পাচ্ছেন। এই টাকাটা কোথায় যাচ্ছে? এটা কিন্তু হোয়াইট মানিও না, কিন্তু এটা যেখানে যাচ্ছে এটা কিন্তু কালো টাকা হিসেবে তৈরি হচ্ছে। এই যে কালো টাকা তৈরি হচ্ছে, কালো টাকাটা ব্যয় হচ্ছে কোথায়? এটা কিন্তু ব্যয় হচ্ছে, কারণ যে কোনো জায়গায় অর্থনীতিতে আপনি মানে যে মানি, যেটা আপনার খুবই দ্রুত শেষ হয়ে যায়। যখন আপনার হোয়াইট মানি যাচ্ছে, হোয়াইট মানি নিয়ে আপনি সবাই খুব আপনার স্বচ্ছ। যেমন আপনি যদি ডিমানিটাইজেশনের কথা বলেন, যখন কোনো দেশে ডিমানিটাইজ করা হয়, তখন কিন্তু যাদের সলিড অর্থ আছে তারা খুব নির্ভর থাকে, মানে তাদের কোনো সমস্যা নেই। যারা মানিটা নিচ্ছে তারাও আবার খরচ করছে, খুব দ্রুত খরচ হয়ে যায়, এবং দেখা যায় এটা প্রোডাক্টিভ খাতে কম খরচ হয়। কারণ প্রোডাক্টিভ খাতে খরচ করতে গেলে অনেকগুলো আপনার প্রশ্ন চলে আসে, যে টাকা ট্যাক্সের আওতায় আসছে না, কারণ খরচ হয়ে যাচ্ছে, উনিও আবার দিচ্ছে না বা
বা হয়তো নিচ্ছে না, তো এই বুঝাচ্ছে না জায়গায় যে আমার এখান থেকে আসছে, আমাকে দিতে হবে, কারণ সে তো ওটা পেপারস নাই। মূল জায়গাটা হলো যে গভর্নমেন্টের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলো গভর্নমেন্ট এই জায়গায় মানে এটা মূলত কি নিজে যেই আপনার ভিত্তির উপর আপনি দাঁড়িয়ে আছেন, মানে ভিত্তি মানে কি, আমরা যে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক দলের যে অর্থনৈতিক স্ট্রাকচার, আপনি যদি এটা পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনি স্টেটকে আপনি অর্থনৈতিক খাতে অন্তত সুশাসন দিতে পারবেন না। এখন এই বিএনপির জন্য সবচেয়ে বড় যে সংকটের জায়গাটা হলো, বিএনপি যদি তার দলের মধ্যে যে ইনফর্মাল যে কালেকশন মেকানিজম আছে এটা যদি সে কন্ট্রোল না করতে পারে, এটা যদি স্টপ না করতে পারে, তাহলে কিন্তু রাষ্ট্র হিসেবে, কারণ বিএনপির একটা জায়গা কি এখন বাংলাদেশের যে স্টেটের নেচার, মানে ইভেন আপনি গভর্নমেন্টের কোনো কিন্তু খবর নিতে গেলে বিএনপি মিডিয়া সেল থেকে খবর নিতে হয়। মানে এখন পর্যন্ত কিন্তু এই প্রাইম মিনিস্টার আলাদা কোনো পেজ অথবা আলাদা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আসে নাই। তার মানে হলো যে এটা হয়তো বা আসবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনডিড ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দেখিয়ে দিয়েছিল, অথবা ইউনূসের প্রোফাইল থেকে কিন্তু আমরা কোনো গভর্নমেন্ট ইনফরমেশন পাই নাই। কারণ আমাদের গভর্নমেন্ট ইনফরমেশন কোথায় পেতে হয়? বিএনপি মিডিয়া সেলের পেজ অথবা তার একটা মানে নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ। তো এটার মাধ্যমে কি আপনি ইঙ্গিত পাচ্ছেন যে রাষ্ট্র এবং দল এখানে একাকার হয়ে যায়। সংস্কারটা কি ছিল? সংস্কার ছিল দলীয় প্রধান একই সাথে রাষ্ট্রপ্রধান হবেন না, দল এবং রাষ্ট্র এখানে দুটো সেপারেট বডি, এটাকে আলাদা রাখতে হবে। এখন আপনি যখন দল এবং রাষ্ট্রকে এক করে ফেলছেন, দলের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা হবে, রূপ নেবে। আবার যখন রাষ্ট্র যদি কোনোভাবে ফাংশন করতে না পারে, তাহলে আপনি দলও কিন্তু সেখানে দুর্বল হবে। তো মূল জায়গাটা হলো দলকে অবশ্যই, দল আপনাকে ম্যান্ডেট দিয়ে, দল আপনাকে ভোটে জিতিয়ে আনতে সহযোগিতা করেছে, তারপর কিন্তু দল আলাদা হয়ে যাবে, দল কিন্তু আলাদা এন্টিটি। এই জায়গাটা কিন্তু আপনার সংস্কারের মাধ্যমে করতে হবে। আমরা একটা যে বিষয়টা দেখেছিলাম, এটা আপনাদের চাওয়া ছিল না, এটা আমাদের চাওয়া কেন, এটা তো সবাই মিলে আপনার এখানে কনসেনসাস এসেছে, সবাই ঐক্যমত্যে এসেছে। কিন্তু এই চাওয়াটা রাজনৈতিক দলের আভ্যন্তরে যেই সংস্কার ইভেন মানে মূল জায়গাটা দেখেন, আমরা এই গণঅভ্যুত্থানের পরে সবাই বলা বলি করছিল এবার নির্বাচন করতে হবে। কেন করতে হবে? এবার টাকা লাগবে না নির্বাচনে। কেন? কারণ হলো যে ৭১-এর পরও যখন আপনার একটা দেশে বড় যুদ্ধ হয় অথবা বড় যখন অভ্যুত্থান হয়, তখন আগের যে সিস্টেম সেটা আসলে কলাপস করে, নতুন এখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১.৫ বছর পরে যে নির্বাচন দেখলাম, এই নির্বাচনে কিন্তু একই সাথে ও টাকার খেলা হয়েছে, মাসুলের খেলা হয়েছে, এখনও কিন্তু চলছে। আপনি দেখেন নির্বাচনের পরে এখন নির্বাচনে যে নির্বাচন পরবর্তী সংঘাত কিন্তু এখন থামছে না, অথচ এখানে আপনার দৃশ্যমানভাবে বিরোধী শক্তি মানে এত পাওয়ারফুল না যে সরকার এখানে কন্ট্রোল নিতে খুব ব্যাক পেতে হচ্ছে, তারপরে সংঘাত থামছে না। তার মানে আমরা যদি সত্যিকার অর্থে সংস্কারের দিকে না যাই, দলের ভিতরে সংস্কার না করে রাষ্ট্রকে সংস্কারের মধ্যে না নিয়ে আসি, তাহলে আপনি ট্যাক্সের আওতাও বাড়াতে পারবেন না, আপনি জনগণের কাছে স্বচ্ছ উপায়ে যেতে পারবেন না যে দেখো আমি ইনফর্মাল যে সিস্টেম লসের যতগুলো জায়গা সব বন্ধ করে দিয়েছে, তখন তুমি রাইট যে চ্যানেল আছে সেখানে তুমি ট্যাক্স দাও। তো এটা যদি না হয় তাহলে কিন্তু আপনি যেটা বললেন, ধরেন গভর্নমেন্ট যে রেভিনিউ এবং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসা, আপনি ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে পারবেন কখন? যখন আপনার কাছে টাকা থাকবে। আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনি স্বাভাবিকভাবে আপনাকে আবার ঋণের সাইকেলে ঢুকতে হবে। আরেকটা বিষয়, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে বুঝতে হবে যে আপনি সামনের দিনগুলোতে অর্থনীতির তথ্য দিয়েছিল যে অনেকটা মানে ইন্টারিম গভর্নমেন্ট অনেকটা ঋণ করে গেছে বা ফাঁকা করে গেছে। এটা অসম্ভব। এটা আপনি সিপিডি তথ্যের ভিতরে দেখতে হবে। আমরাও দেখেছি যে এখানে একটা বিষয় দেখেন, আমরা যে মেগা প্রজেক্টে লোন নিয়েছি 2024 সালের সেপ্টেম্বর থেকে লোন পরিশোধের আপনার টাইমলাইন ছিল। এটা কিন্তু এমন না যে ধরেন মানে আপনি যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেবেন, জাইকা থেকে লোন নেবেন, এখানে এগুলোর কনসেশনাল লোন। আপনি এলডিসি ভুক্ত দেশ হওয়ার কারণে আপনি বড় বড় মেগা প্রজেক্টে আপনি একটা কনসেশনাল পিরিয়ড পান, যে আপনি লোন নেওয়ার পর থেকে দেখা যায় আপনি 10 বছর 15 বছর পর থেকে আপনি রিপেমেন্ট শুরু করবেন। মানে আমরা সবাই জানি শিডিউলটা ছিল 2024-এর সেপ্টেম্বর থেকে, এবং শেখ হাসিনা কিন্তু এই 2007 জানুয়ারি নির্বাচনের পর প্রথম গেল ইন্ডিয়ায়। ইন্ডিয়া তো ঋণের জন্য যায় নাই, কারণ ইন্ডিয়ার সেই মুরুদ নাই। তারপর সে কোথায় গেল? চায়নায় গেল। বলা হচ্ছিল $4 বিলিয়ন চায়না থেকে পাবে। চায়না থেকে সব মিলিয়ে 100 আপনার কোটি ইয়েন ধরিয়ে দিয়েছে। আসার পর সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রাগ এখানে খুব ওখানে ঝেড়ে ছাত্রদের আপনার রাজাকাটা বলে, মানে বিষয়টা হলো সে একটা সেবুটেজ করতে চেয়েছিল সেখানে তার অস্থিরতা থেকে। অস্থিরতা ছিল এইটাই যে জনগণের সে ম্যান্ডেট সামহাও নিয়েছে, দামি দামি নির্বাচন করে, কিন্তু অর্থনীতি তো আপনি ম্যান্ডেট দিয়ে আপনি বসে থাকলে তো হবে না। আমি নিশ্চিত যে শেখ হাসিনার যে সাঙ্গপাঙ্গ যারা আছে, এই লুটপাটের সাথে যারা যুক্ত ছিল, তারা কিন্তু অনেক বড় বেঁচে গিয়েছে। কিভাবে বেঁচে গিয়েছে? তারা যদি এই 5 বছর সত্যিকার দেশ পরিচালনা করতে হতো, তাকে তো টাকা দিত না, কারণ আপনি তো করাপ্টেড লোক। আপনি যখন ইতিমধ্যেই এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন, এই সিস্টেমের কোনো ভবিষ্যৎ নাই, আপনাকে কে টাকা দিবে? অধ্যাপক ইউনূস আসার কারণে যে সুবিধাটা হয়েছে, আপনি IMF-এর যেই লোনটা আপনার আমাদের ছিল, কিস্তিগুলো ছাড় হয়েছে,
আরও সারা বিশ্বের সবগুলো দেশ যার যতটুকু সম্ভব তারা এগিয়ে এসেছে না, এই ইকোনমিটা বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? এটা একটা বড় কারণ হলো যে অধ্যাপক ইউনূস শুধুমাত্র একজন ব্যক্তিই না, কারণ সারা বিশ্বের ক্ষমতা সার্কেলের অনেকগুলো দেশের উনি একজন স্টেক হোল্ডার। তাকে দিয়ে এখানে সে যে একটা দায়িত্ব নিয়েছে, তার ইজ্জতের সাথে ওদের ইজ্জত যুক্ত। যেমন ক্লিনটন ইনিশিয়েটিভ বলেন, যদি ইউনূস ফেল করে তাহলে কিন্তু ক্লিনটনের বন্ধু ফেল করছে, ক্লিনটন ইনিশিয়েটিভ একটা ইনভেস্টমেন্ট তো ফেল করে। আমাদের মূল জায়গাটা যেটা দেখতে হবে যে সিপিডি আজকে যে হিসাব দিচ্ছে, আপনি 2024 সেপ্টেম্বরের পর থেকে আপনার যে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে না প্রতি বছর, আপনার তো ঋণ তো এমনিতে ইনফ্লাট হবে। এই গভর্নমেন্ট যেই ঋণ পরিশোধ করে গিয়েছে, ইভেন আদানের ঋণ, যেই ঋণ পরিশোধ না করে গেলে আজকে এই রমজান মাসে আপনি যে বলছেন যে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন প্রবাহ রাখবেন, কি কোথা থেকে রাখবেন বিদ্যুৎ? আপনার বিদ্যুৎ তো আপনার সঞ্চয় করে রাখা যায় না, বিদ্যুৎ হলো একটা কারেন্ট, আপনি যা আছে তাই আপনাকে ব্যবহার করতে হবে। এখন আদানির সাথে একটা অসম চুক্তি করে গিয়েছে, যে চুক্তি নিয়ে আমাদের দেশে পার্লামেন্টে কথা হয় না, কথা হয়েছে দিল্লির পার্লামেন্টে। সেটার আবার বাংলাদেশের পক্ষ থেকে আপনার দিল্লির হয়ে আপনার নিউ ইয়র্ক টাইমসে কলাম লিখেছে আরাফাত, মোহাম্মদ আলী আরাফাত, যে আগে যে ছিল আপনার অবৈধ সরকারের তথ্যমন্ত্রী ধরেন। এই যে আপনার পুরো সামগ্রিক সিচুয়েশন যদি আমরা না দেখে শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট, এখানে ইন্টারিম গভর্নমেন্ট কি খেয়ে গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি অর্থ পাচার হয়ে থাকে, অথবা এই উপদেষ্টা পরিষদের মধ্য থেকে তাদের আপনার সহযোগিতায় এখানে বড় অলিগার্ক নতুন করে তৈরি হয়েছে, অথবা পুরনো অলিগার্কটা এখান থেকে টাকা শিফন করেছে, আপনি প্রুফ করেন। প্রুফ না করে অন্তর্বর্তী সরকারের সময় ঋণ বেড়েছে, আরে ঋণ বেড়েছে, অন্তর্বর্তী সরকার ঋণ পরিশোধ করেছে। অন্তর্বর্তী সরকার যে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল সেগুলোকে সামহাও মাস্টার্স করে, মানে একজন আপনার যে সঞ্চয়কারী আছে তারা গিয়ে বিক্ষোভ করে আত্মহত্যা করতে হয় নাই। 2011 সালের যে স্টক মার্কেট ক্রাঞ্চ হয়েছিল বাংলাদেশে, 130 জন আত্মহত্যা করেছে শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারী, হতাশা আত্মহত্যা করেছে। আপনি ইভেন স্টক মার্কেটের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বিশ্বের সব দেশে এটাই হয়, যখন ব্যাংক ফেল করে, আর্থিক প্রতিষ্ঠান ফেল করে, তখন কিন্তু জনগণ রাস্তা নেমে পড়ে, ব্যাংকে হামলা করে, ভাঙচুর করে। আমরা তো দেখি নাই 1.5 বছরে। এটা অবশ্য এই অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং যে আপনার আহসান এস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের এই পুরো আপনার ক্রেডিট। ডেফিনেটলি ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজটা করে গিয়েছে, আমরা কিন্তু কাউন্টার ফ্যাকচুয়াল দেখি না, আমরা সবসময় দেখি যে হ্যাঁ এইভাবে চলে যেত। আরে ভাই, তোমার তো এখানে কিছু ছিল না, সবগুলো নেতিবাচক। যেটা অধ্যাপক ইউনূস বলেছে, আমরা শূন্য থেকে শুরু করি নাই, আমরা ঋণাত্মক জায়গা থেকে শুরু করেছি, নেগেটিভ জায়গা থেকে শুরু করেছি। সো আমি সিপিডি যে প্রতিষ্ঠান, আমরা জানি তারা কাদের পারপাস বাস্তবায়ন করছে এবং তাদের যেই মানে শ্লাঘাটা, সেটা আমরা বুঝি। মূল জায়গাটা হলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা যা পেয়েছি, আমার মনে হয় না যে তার চেয়ে বেটার আমরা ডিজার্ভ করি, বিভিন্ন কারণে ধরেন। এখন আমাদের এইটাকে নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি কিনা, সেটা হলো বড় বিষয়। আরেকটা বিষয়, যদি এই সরকারের সময় সত্যিকার অর্থে ঋণ বেড়ে থাকে, যদি এখানে ব্যাড লোন বেড়ে থাকে, যদি এখানে বড় নতুন মেগা প্রজেক্ট হয়েছে, সেখানে আপনার অর্থ লেনদেন হয়েছে, এখন দুদক আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, আমি সিপিডিকে বলবো, টিআইবিকে বলবো, তারা আর্জ করুক, তারা এই প্রতিষ্ঠানগুলো আপনার সার্ভে করে দেখুক, ইনভেস্টিগেট করুক, ডেফিনেটলি বিচার আওতায় আসতে হবে। বাট এইভাবে ইন্টারিম গভর্নমেন্টকে ভিলিফাই করার যে প্রবণতা দেখে দিয়েছে, এটা কিন্তু আত্মঘাতী। আপনি এখন একটা বিষয় দেখেন, যে আপনার প্রেসিডেন্টকে ফেলে দেওয়ার জন্য সবাই একমত ছিল, কিন্তু এখানে বিভিন্ন কারণে উনি সামহাও রয়ে গিয়েছে। কেন রয়ে গিয়েছে, কিভাবে রয়ে গিয়েছিল, এটা সামনে অনেক দিন আছে, এটাকে এখন ইভ্যালুয়েশনের সময় আসে নাই। কিন্তু আজকে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারটা সফল নির্বাচন দিয়ে চলে যাওয়ার 1 সপ্তাহের মাথায় আপনি প্রেসিডেন্টকে বের করেন, ভিকটিম সাজিয়ে দিলেন। আপনি পুরো ইন্টারিমের এগেনস্টে আপনি যাদের উপর ভর করে নির্বাচন হয়েছে, বাংলাদেশের স্থিতিশীলতার দিকে ফিরে এসেছে, আপনি তাদেরকে ভিলেন বানিয়ে ফেললেন। তো আপনি যদি বলেন যে দেশ এগিয়ে যাবে, গণতান্ত্রিক সংস্কৃতি আপনার এখানে ডেভেলপ হবে, মানুষ সামনের দিকে, কিসের ভিত্তিতে এগিয়ে যাবে? আপনার যদি বেসিক, যদি আপনার কমন সেন্স না থাকে, আপনার যদি মিনিমাম আপনার সিভিক সেন্স না থাকে, যে আপনার বিপদে যারা আপনার এগিয়ে এসেছিল, যারা হাল ধরেছিল, তাদেরকে আপনি এখনই আপনি নাস্তানাবুদ করে ফেললেন, তাদেরকে আপনি ভিলেন বানিয়ে ফেললেন। বাংলাদেশ আল্লাহ না করুক ভবিষ্যতে এরকম দুর্যোগ আসলে আপনি কাকে খুঁজে পাবেন? আপনি তো এই সময় তো কাউকে খুঁজে পাচ্ছিলেন না। আপনি একই সাথে ইন্ডিয়া আমেরিকার স্বার্থ রক্ষা করে বাংলাদেশের এই আভ্যন্তরীণ যে সংস্কার, সব মানে যে ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল, এটাকে মানে তুলে ধরতে পারবে কোনো বিকল্প ছিল অধ্যাপক ইউনূসের বাইরে? আপনি বলতে পারেন যে হ্যাঁ খুঁজলে পাওয়া যেত, ছিল না বিকল্প, এই বিকল্প ছিল না। বাংলাদেশে আগামী দিনগুলোতে আমাদেরকে বুঝতে হবে, ধরেন অধ্যাপক ইউনূসের এরা শেষ। অধ্যাপক ইউনূসকে কিন্তু 111 সময় আপনার প্রধান উপদেষ্টার জন্য অফার করা হয়েছিল, তার বাসায় যখন রাত 11টার সময় না করেছে, রাত 12টার সময় একই টিম ডক্টর ফখরুদ্দিন আহমেদের বাসায় যায়, তখন ফখরুদ্দিন আহমেদ রাজি হওয়ার পর 111 সময় আপনার সেই গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। আমাদেরকে একটা বিষয় সুস্পষ্টভাবে বুঝতে হবে যে আমরা যে রাজনীতি করি না কেন,
বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাইকে এক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানটা এখন আমরা যারা রাজনীতি করছি, যারাই বাংলাদেশে বসবাস করছি, সবার প্রাণের স্পন্দন ছিল এবং সবার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের পরের বাস্তবতাকে আমরা যাতে ভুলে না যাই। আজকে বিএনপি দেশ শাসন করুক, তাদেরকে আপনার পুরোপুরি সহযোগিতার জন্য প্রস্তুত আছি। এনসিপি, জামাত ইসলাম, অন্যান্য দল প্রস্তুত আছে। কিন্তু একই সাথে বুঝতে হবে যে বিএনপি যদি গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, বিএনপি যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যার উপরে ভর করে, যার সহযোগিতায় আপনার এই নির্বাচন হয়েছে, এই সবগুলো জায়গায় যদি আপনার বিট্রে করে, যদি মনে কোনো না কোনো কারণে ধরেন, তাহলে কিন্তু বিএনপিকে জনগণ ক্ষমা করবে না। তো বাংলাদেশের জনগণকে আগের মতো করে আপনি যেটা দেখছেন পুলিশের রাষ্ট্রে নতুন একটা কায়দা ডেভেলপ করা হচ্ছে, এইভাবে যদি ভয় দেখিয়ে আবার শাসন করতে চান, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। জি, আপনার কাছে আবার আসবো। আপা, আপনার কাছে যেতে চাই। নির্বাচনে আপনি নির্বাচন করেছেন স্বতন্ত্র থেকে, সেই জন্য আপনার কাছে প্রশ্নটা রাখছি, নির্বাচনে টাকা এবং মাসুলের ব্যবহার হয়েছে, কি মনে করেন? জি হবে, কারণ আমরা তো পরিবর্তনটা আনতে পারিনি সেভাবে, তাই না? একটা নির্বাচন আমরা প্রত্যাশা করেছি এবার সুষ্ঠু হবে, কিন্তু সুষ্ঠু হবে কি করে? আমাদের তো এই যে যেই সিস্টেমে আমরা নির্বাচনটা করেছি সেখানে পরিবর্তন তো আমরা আনতে সক্ষম হইনি। ওটাতে আমরা ফোকাসও করি নাই যে নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য কি প্রয়োজন এবং সেগুলোকে বাস্তবায়ন করা কিভাবে সম্ভব। নির্বাচন কি সুষ্ঠু হয়নি? একই প্রক্রিয়ায় হয়েছে তো। ওই আপনি কজনকে বদলিয়েছেন? প্রশাসন একটা ইন্টারভেনশন যেটা আগের থেকে করা হচ্ছিল, বিগত অন্তত 3টা নির্বাচন বা 4টা নির্বাচনে হয়েছে, ওটার থেকে বেরোনোর জন্য আমরা কি করেছি আগের থেকে বলেন? আমি তো কিছু দেখিনি। আমি এর আগেও 18তে নির্বাচন করেছি, 19-এ করেছি এবং এবারও করলাম। প্রক্রিয়াগতভাবে আমি তো দেখলাম একই সিস্টেম। এমনি অ্যাসিওরেন্স অনেকের কাছে শুনেছি, কিন্তু পেয়েছি বা শুনেছি, মানে অ্যাজ ইউজুয়াল বাস্তবে আমি ধারাবাহিক যে একই সিস্টেম ছিল অবস্থা। সেভাবেই। আমি রংপুর 3 আসনের কথা বলতে পারি, আমার ভোটারই নাই। ক্যাম্প মানে ভোট আপনি সেন্টারগুলো কোন আসন থেকে নির্বাচন করেছেন? রংপুর 3। রংপুর 3। হ্যাঁ, সেখানে ভোটার পোলিং আমি দেখি নাই, ভোটার নাই। আমি সর্বোচ্চ আমি প্রায় 38টা সেন্টারে গিয়েছি নির্বাচনের দিন। আমি 10টা থেকে শুরু, 9:30 বা 9:45 থেকে শুরু করেছি আমার নিজের ভোটটা দেওয়ার পর থেকে। আমি সর্বোচ্চ একটা সেন্টারে গিয়ে, ওটা দুর্ভাগ্য হতে পারে, আমি একটা সেন্টারে গিয়ে একটা লাইন পেয়েছি 20 জনের, ভোটার নাই। আচ্ছা, তো আমি জানি না তখন কয়টা বাজে? বিভিন্ন সময় 10:45 থেকে 4:30 পর্যন্ত ভোট হয়েছে, তাই না? মানে আপনি আমি যেখানে 5:30 4:30 পর্যন্ত আমি ভোটার সেন্টারে গেছি। না, আপনি যেখানে 20 জন দেখলেন সেটা কয়টা নাগাদ হ্যাঁ, ছিল? ওইটা আমি বলি, ওটা 11টা 11:30টা। এই টাইমে তো বেশি যাওয়ার কথা ভোট হ্যাঁ, দেওয়ার আমি জন্য। যখন প্রথম গেলাম 10:45, আমাকে বললো 11টার পর থেকে। রংপুরের লোক একটু সকালে দেরি করে ভোটে বেরোয় আর কি, আগেও দেখেছি এটা। কিন্তু আমি বলি 19 সালে আমি একটা উপনির্বাচন করেছিলাম এরশাদ সাহেবের মৃত্যুর পরে। আমি রংপুর 3-এ উপনির্বাচন করেছিলাম, সেখানে একই পরিস্থিতি ছিল, ভোটার ছিল না। কিন্তু ভোট, আমি প্রত্যেকটা সেন্টারে গিয়ে আমি প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি, জিজ্ঞেস করেছি কীরকম পোলিং হচ্ছে, কত %। বিশ্বাস করবেন, একটা সেন্টারে পোলিং অফিসার আমাকে বলছে প্রায় 90%, তখন প্রায় 2:30 বাজে। 90% বলতেছে। আমি পাগল হয়ে গেলাম যে লোক নাই, 1-2 আসছে। আর এবার করেছে কি, আপনার বুথ করেছে অনেকগুলো সেন্টারে, একটা সেন্টারে অন্তত 4টা 5টা, কিছু কিছু সেন্টারে আরও বেশি, কিছু কিছু সেন্টারে হয়তো 1-2টা বুথ ছিল। তো বুথ হলেও আমি তো ঘুরে দেখছি, আর আপনার সেন্টারের মাঝখানে লোক যাবে না, ভোটাররা ভোট দিতে গিয়ে এক জায়গায় হই, তারপরে তো বুথগুলোতে ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমাকে আমার কিছু এজেন্টরা ফোন করে বলেছে যে ভোটার আসছে না। এটা হয়তো রংপুর 3-এর ঘটনা, কিন্তু আমি অন্য জায়গায় খবর নিয়েছি। আপনি এভারেজ কথা বলছেন আর কি? জি, হ্যাঁ, রংপুর 3-এর কথা বলছি আমি। কিন্তু আমি যেমন নীলফামারী 1-এ খবর নিয়েছি, আমার নেফিউ ওখানে নির্বাচন করে, বলছে না এখানে অনেক ভোটার আছে। কিন্তু রংপুর 3-এ কোনো কারণে ভোটার ছিল না। সেটা কি বিশেষ কোনো কারণ আছে? আমরা একদম শেষ পর্যায়ে চলে আমি তাই আসছি। ভাবছিলাম, কিন্তু এটা আমি ঠিক আপনি ফাইন্ড আউট করতে পারেন না, এবার ঠিক এখনো করিনি, করতে করতে পারিনি, চিন্তা ভাবনা করেছি অনেক। আমরা ধন্যবাদ আপনাকে। জি, একটা কথা বলতে হ্যাঁ, হবে শিওর। ওর কথার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে
বিএনপির ক্ষেত্রে হ্যাঁ কিছু আশঙ্কা ওরা করছে, সেই আশঙ্কাগুলো হয়তো আমি মনে করছি আরো যুক্তিসঙ্গত, তবে সময় দিতে হবে, তাই না? একটা দল দীর্ঘ এত বছর 15, 16, 17 বছর ভিকটিমাইজড হয়েছে এবং আমরা সবাই জানি 16 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে কেস ছিল। তো সেই দলটা আপনি সেটাই বলতে যাচ্ছেন যে সময় লাগবে, তাদের একটু সময় দেওয়া প্রয়োজন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলাউদ্দিন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি নির্বাচন হবে এবং দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা সেটা সংসদে নির্ধারণ করা হবে, এটা মাননীয় মন্ত্রী বলেছেন আর কি। এখানে একটা বিষয় খুব ক্লিয়ার যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ স্থানীয় সরকার সংস্কার কমিশন যে আপনার প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব ইতিমধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এখন যদি আপনি সংসদে গিয়ে সেটাকে আপনার উল্টে দেন তাহলে হয়তো বা আমি সেটাকে আপনার আমি মনে করি না যে সরকার এই ভুল করবে আর কি, কারণ অতীতে কিন্তু আপনি আওয়ামী লীগের ধ্বংস একটা বড় কারণ হলো যে কেন আপনার মেম্বার পালা যেতে হয়েছে, চেয়ারম্যান পালা যেতে হয়েছে, কারণ সে চেয়ারম্যান নৌকার ছিল, যে আপনার সিভিলিয়ান হতো, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সে কিন্তু এটা বলতে পারে যে আমাকে পিছনে আওয়ামী লীগের সাপোর্ট ছিল। কিন্তু যদি আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের দুজনকেই অনেক একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা দলীয়ভাবে নির্বাচনে ক্যান্ডিডেট দিচ্ছি কিন্তু শুধু প্রতীকটা দিচ্ছি না, তার অর্থ কি দাঁড়ায়? আমার এলাকার লোকরা সবাই জানে যে অমুক কাউন্সিলর বা অমুক উপজেলা চেয়ারম্যান তারা অমুক দলের, কিন্তু আমি কি করছি, আমি প্রতীকটা দিচ্ছি না, কিন্তু আমার পরিচিতি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় সংক্ষিপ্তের জন্য আমরা যেতে পারছি না। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোহনার সঙ্গে থাকবেন।